সংসার। শক্তি আছে, ঘোড়া চালাতে পারে, হামাগুড়ি দিতে পারে। কুশল। সত্যজিৎ রায় সিনেমাতে অভিনয় করা যে কোনো অ্যাক্টরের কাছে একটা স্বপ্ন। তা এই যে সোনার কেল্লার মুকুল, ব্যাপারটা ঘটলো কি করে? এখান দিয়ে শুরু, এইটা দিয়ে শেষ। লেগে যাবে ম্যাডামে। বাহ, জলিদি। শ্বশুর হিসেবে জ্যোতি বসু কেমন মানুষ ছিলেন? এতদিন ভাবতাম ভাইটা মেন্টালি চ্যালেঞ্জড, মানে তার কাটা। এই তুই আমাকে কিছু বললি নাকি? না, এতদিন জানতাম তুই তার কাটা, আজ বুঝলাম তোর মাথায় কোনো তারই নেই, পুরোটা ফাঁকা। ওগুলো তো আমি এই সংসারের জন্য স্যাক্রিফাইস করেছি পাগলা। সংসারের জন্য? হ্যাঁ, ওই যে ছাদে যে তারগুলো ঝোলে না, যার উপর ভেজা জামা কাপড় মেলা হয়, ওগুলো সব আমার, কপিরাইট আমার আছে। চুপ করো মরকট, সকাল সকাল কি যাত্রাপালা হচ্ছে? তুই এইটুকু বুঝতে পারছিস না আমার অভিনয় দেখে যে আমি হিরো ও ভিলেন? এত মার মারছি কিন্তু ও পড়ছেই না, এত আছাড় মারলাম শুলোই না, কিছুই হচ্ছে না। দাদা আমি কি হিরো হতে পারবো না? হিরো হবি? তাই তো সে বললো হিরে ফুস করে শুয়ে পড়লো। এই কি করে করলি? শোন, সবসময় ভিলেনদের মেরে কাজ করা যায় না, মাঝে মধ্যে হাওয়া বার করে দিতে হয়। ও মানে মারামারি না করে ওই হাওয়া বার করলে কাত হয়ে যাবে? হ্যাঁ, শুধু খেয়াল রাখতে হবে আগের দিন রাত্রি যেন মূলোর তরকারি না খায়। খেয়েছিল ना वो चेहरा नूरानी कहीं कहीं दिल वाली बातें भी ना वो सजरी जवानी कहीं जग घूमे थारे जैसा ना कोई जग घूमे थारे जैसा ना कोई। এই এটা কি হচ্ছে সকালবেলা? বিভূদা যদি হিরো হতে পারে তাহলে আমি ভিলেন হতে পারি। শোন, অত সহজে ভিলেন হওয়া যায় না, ভিলেন হতে গেলে ট্যালেন্ট লাগে। সে তো জানি, বব বিশ্বাসকে তো দেখলাম। এক মিনিট, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইন দ্য ইয়ার 1980 আমি আখাকে যখন মারপিট শেখাতাম। আখা? হ্যাঁ, আখা আমজাদ খান ঠায়ে চমা। সেটা আবার কি? ঠাটি এক চড় মারবো। ঠিক আছে ঠিক আছে, ওসব বাদ দিন। বলছি আমি এখন ছোটদাকে মারপিট শেখাবো। এই সাবাস। ছোটদা, তুমি হিরো আর আমি ভিলেন। জানা কথা। এক মিনিট, তোমরা হিরো ভিলেন, আমি রেফারি। আচ্ছা ঠিক আছে, ওকে রেডি?
1 2 3 4 4.5 1 2 3 4 5 6 8.5 9 9.5 কিন্তু অনেকক্ষণ থেকে সহ্য করছি এই ওঠ অনেকক্ষণ থেকে সহ্য করছি পরিষ্কার কি পরিষ্কার প্রাইজ এটা কি ঝাঁটা 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 দিয়ে কি হয় আচ্ছা আপনি ঝাঁটা নিয়ে কেন দাঁড়িয়ে আছেন খুব চুল জমেছে তোর গায়ে বহু বছর চান করিসনি তো যেন কি দরজাটা খুলুন তুই যা কি মেরে আসবো কি দুধ এই দরজা খোল আসুন 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 দাবাবু আসুন 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 বাবা রে ডলি ম্যাডাম নমস্কার নমস্কার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং নমস্কার হ্যাঁ হ্যাঁ নমস্কার এটা কি এটা ঝাঁটা ঝুল ঝাড়ছিলাম আসলে চান করে না তো গায়ে কি ঝুল কি ঝুল দেখুন দেখুন কি ঝুল বাবা রে বাবা ম্যাডাম তো না এটা নিয়ে যা বলছি কি এই কি হচ্ছে বলছি ডলি ম্যাডাম আমি না আপনার খুব খুব ভক্ত আমি না ভিলেন মানে ভিলেন হতে চাই তো বলছি ভিলেন হতে গেলে কি কি করতে হয় একটু বলে দেবেন তুমি ভিলেন হবে হবে না কেন এই চেহারায় ভিলেন হবে না বলছি তাহলে কি কি করতে হবে না কি করতে হবে বডিটাকে ফিট করো ভিলেন হবে সব যে পারবে এসে তোমাকে ধুপধাপ করে মারবে টুসন টুসন মারবে ঠিক এইভাবে আর মারগুলো এইভাবে হজম করতে হবে ঠিক হয়েছে আপনি যা যা বলবেন তাই তাই করুন বলুন আচ্ছা ঠিক আছে আগে তোমাকে ঘুম থেকে উঠে 25 বার করে ডিগবাজি খেতে হবে 25 বার ডিগবাজি পারবো পারবো পারবে 5 বার করে দেখা করে দেখাবো আমি 2 বার করে দেখো বাস অনেক পারে অনেক ডিগবাজি সারা জীবন তো ডিগবাজি খেয়েছে ও বাবা বাবা আরে ভালো লাগছে বাহ 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 হলো আরেকবার বাস বাস বা হবে দাদা বই তো আজকে গেলে বাস ঠিক আছে দাদা কাউন্টডাউন দে দাদা কাউন্টডাউন দে দাদা কাউন্টডাউন দে 1 কাকে দেব বুঝতে পারছি না আচ্ছা তোমরা কারা ভিলেন হতে চাই চল এরা দুজন তুমি কি হিরো হবে আমি রেফারি হবে আমার নাম অপূর্ব সুন্দর এটা আমার বাড়ি যেটা ভাড়া নিতে আপনি এসেছেন আবার কি আমি যাচ্ছি তুই যাচ্ছিস আসুন 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 দাদা কি এসছে দেখ কে এসছে বাবা নমস্কার আরে দিদি কেমন আছে কেমন আছো তুমি ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি এই দেখুন আপনার সোনার কেল্লা না এখন আর মুকুল নেই এত বছর পরে সেটা আম হয়ে গেছে আম হয়ে গেছে নিশ্চয়ই আপনারা বাড়ি ভাড়া নিতে এসেছেন আপনারা একটা কাজ করুন নিজেরাই ঠিক করে নিন কোন ঘরটা নেবেন এদিকে একটা আছে ওদিকে একটা আছে দাদা আমি ঈশান কোণের জায়গায় নৈরিত কোণের ঘরটাও নিতে পারি কিন্তু এই দুটো ঘরের মধ্যে ফেসিলিটি কি আছে সব আছে খাট আছে আয়না আছে ড্রেসিং টেবিল আছে হাউসকিপিং আছে এই যে হাউসকিপিং ওকে দেখে মনে হচ্ছে ওকে তো কাউকে কিপ করতে হবে এক্স্যাক্টলি ভীষণ ভালো না আসলে চিপচিপে চেহারা তো কোনায় কোনায় ঢুকে ময়লা বার করতে না পারে আসলে কি বলুন তো এই হাউস থেকে আমি তো তুলে ধরে রেখেছি তো বাড়াবাড়ি তুমি তাহলে এই বাড়ির অ্যাট লাস্ট তাই তো তবে আমার একটা ফেসিলিটি খুব দরকার ছিল সেটা হচ্ছে কিছু মনে করবেন না
না আসলে আমি যে ঘরে থাকবো তার উল্টো দিকে কোনো লেডিস হোস্টেল থাকলে খুব সুবিধা মোনালিসা হয়। আছে এখানে, মোনালিসা। এই এক মিনিট, মেজদার জিনিস মানে সরি মহিলা নিয়ে এই সব কিছু আমি ভালো লাগে। মেজদাকে তুমি বুঝতেই পারছি না, মানালি এলে মানালি, কুলু এলে কুলু, হোয়াট ইজ দিস? না না, আমি পাহাড় চাই না, পাহাড় চাই না, মানে আমি ওটা বানিয়ে দেবো আপনার জন্য, ক্লে দিয়ে বানিয়ে দেবো। তবে তার আগে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। স্যার আমি না হিরো হতে চাই, ব্যাস, আমি হিরো হতে চাই, একটু টিপস দিন না। মানে আমার হয়েও হচ্ছে না আর কি, মানে মানে হয় না? কি হয়ে কি হচ্ছে না? মানে আমি জানি আমি হিরো, মানে হিরো হতে চাইছে কিন্তু হেরো হয়ে যাচ্ছে। বেরোচ্ছে। হ্যাঁ এইটাই, এটা ঠিক বলেছি। ও তুমি হিরো হতে চাও, ঘোড়ায় চড়তে পারো? ঘোড়া আমি সবসময় পারি। হ্যাঁ চড়ো তো দেখি ঘোড়া, চড়ো। না না এইদিকে প্রবলেম কি? এই দেখেন আমি ঘোড়া? হ্যাঁ হ্যাঁ, তেজি ঘোড়া আমার, তেজি। বেতো ঘোড়া, চল। ঘোড়া দেখে কি মনে হচ্ছে বলুন তো? কে? গাধা ঘোড়া একসঙ্গে। কে ওপরে কে নিচে সেটা পড়ে আছে। স্যার স্যার এই যে ডিটেইলিংসটা হচ্ছে এখানে একটা দড়ি বাঁধা আছে, সেটা আমি হাতে নিয়েছি। এই দৌড়াচ্ছে, ঘোড়া দৌড়াচ্ছে, এই দৌড়ালো। যা যা, এটা ঘোড়ার দোষ, আমার দোষ না। আমি কিন্তু চড়তে পারি, ঘোড়াটা একটু পাগলা আছে। এরপরে হচ্ছে সেটা হচ্ছে যে তোমাকে কিন্তু প্রচন্ড মার সহ্য করতে হবে। ভিলেন সারা ছবিতে দেখেছেন আপনারা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিলেন কিন্তু হিরোকে মারে, লাস্ট সিনে হিরো ভিলেনকে মারে। সুতরাং এইটাই একটা প্রবলেম। আচ্ছা একটু ডেমনস্ট্রেশন দেখতে চাই আমি। আমি জানো রে, হ্যাঁ, আমি আপনি হিরো তো? আমি দি হ্যাঁ। নাকি আমি ভালো পারবো। না না এক মিনিট, উনি দিক না, উনি তো হিরো। আরে তুই না, আমি তো আচ্ছা villain, একটা কাজ করি, একটা কাজ। আমি তো villain। আচ্ছা না না, এক সেকেন্ড ইন্ডিভিজুয়ালি একটা করে, তুই একটা উনি একটা। চলো। আরে গ্লাস রে। বাহ, বাহ, যা 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 যা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এইবারে ভিলেন কি ডায়লগ দেবে হিরোকে মারার পর? মোগাম্বো খুশুয়া। মোগাম্বো খুশওয়া। আপনারা বসুন প্লিজ, বসুন, আর সহ্য হচ্ছে না। এই ওঠ। এই তাহলে আমরা আসি, চলো দাদা এই ভাই। আলোচনা করবো, চল, চাটা চল। খাওয়াবো, হ্যাঁ। তার আগে একটা ব্রেক নিতে হবে, বুঝছেন? হ্যাঁ। আমি বেবি আমার বেবি মানে আমার Baby. বেটার হাফ শর্মিলা। হাই হাই। হ্যালো হ্যালো। ঠিক আছে ঠিক আছে, ও মাই গডনেস, ঠিক আছে এই ঠিক আছে ঠিক আছে, একটু ইংরেজি থেকে সাবধান থাকবেন। আমি শর্মিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেবিস বেবি, হাউ আর উই? We are all fine, thank you. ওকে ওকে, থ্যাংক ইউ। উই গুড, ভেরি গুড, এন্ড আফটার বেবি মোর গুড। Your শাড়ি ইজ ভেরি বিউটিফুল। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর ইউ হাঙ্গরি? হাঙ্গেরি? হাংরি? না না, আমি বলতে চাইছি রাগী কি খুব? অ্যাংরি? Angry, oh. নো নো, আসলে আমি না টিভিতে দেখেছি, আমার একটু ভয় লাগে। ভয় লাগে? ভয় লাগে নো আমাকে? ফিয়ার। আমার মাদার অফ ল থেকে কম ডেঞ্জারাস, তবুও ভয় করে। আচ্ছা ঠিক আছে বেবি, হ্যাঁ তুমি একটা থালি গালের মধ্যে একটা থালা নিয়ে কেন এসছো? বেবি, হ্যাঁ। ওই থালাতে না অনেকগুলো সুচ আছে আর সুতো আছে। দেখতে পাচ্ছি। মাদার অফ ল না আমাকে এত স্টিচিং করতে দিয়েছে, ও। আমি ভাবছি না এই সুচগুলোতে সুতো ওদের দিয়ে পরিয়ে নেবো। হ্যাঁ। যতটা বোকা ভাবি ততটা বোকা নয়, রামশেয়ানা। ওদেরকে বলবো কম্পিটিশন, কিন্তু আমার কাজটা কি আচ্ছা, কাজটা competition হলে কি বলতে হবে? বলুন তো বুঝতে পারছি জানি না। না কি। না আমি বলছি, আমি হচ্ছে এটা ব্যাপারটা। হ্যাঁ ইয়েস আপনাদের মধ্যে একটা কম্পিটিশন করব। ও এই কম্পিটিশনে যে জিতবে হ্যাঁ, তার জন্য একটা স্পেশাল গিফট আছে। কি? এই বাড়ি ভাড়ার ওপর ডিসকাউন্ট হবে 50%। 50? গেমটা একটু বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। গেমটা হচ্ছে এখানে সূচগুলো রয়েছে, সুতোগুলোও আছে। এবার এই প্রত্যেকটা সূচে যে সবার আগে সুতো পরাতে পারবে তার জন্য ওই ডিসকাউন্ট। Your time start now. বেবি শেখো, কাজের কাজটা শেখো। দেখছো কি সুন্দর সুচে সুতো পরাচ্ছে, তারপরে বাড়িতে জামা কাপড় সেলাই করার অভ্যাস আছে। করেছো কখনো? আমাকে শিখতে হবে, আমারটা তো আমি করি, তুমি করে দাও নাকি? দিদি অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ
আমার এই পর্যন্ত হয়েছে। হয়েছে? কটা? হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচটা ঠিক আছে। এইটা হচ্ছে ডলি ম্যাডামের। কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ড্র হয়ে গেল, কেউ ডিসকাউন্ট পাবে না, কেউ ডিসকাউন্ট পাবে না, ড্র হয়ে গেছে। এটা তো ড্র হয়ে গেল ব্যাপারটা। একটা অন্য কোনো খেলা মাথা থেকে বার করতে হবে। হ্যাঁ আরো হবে, অনেক খেলা আছে তো, আমরা অনেক খেলবো, মজা করব, আনন্দ করব। আর ডলি ম্যাডামের কাছ থেকে একটু এক্সপ্রেশন শিখে নেবো, এই যে রেগে গেলে কিভাবে তাকাতে হয়। মাদার অফ লকে ভয় দেখাতে হবে তো রাত্রিবেলা করে। তোমার দিকে তাকিয়ে আছে ওরকম ভাবে দেখো না তুমি। ইরে বাবা। আচ্ছা আপনি আমার দিকে দেখছেন না ওর দিকে দেখছেন বলুন তো? মাঝখানে মাঝখানে তো কেউ নেই। আচ্ছা আচ্ছা ম্যাডাম, যখন ভেতরে খুব প্রচন্ড রাগ হয় তখন কিন্তু কিচ্ছু করতে পারছি না, শুধু এক্সপ্রেশনে কিভাবে আমি হ্যাঁ তাকাবো? একটু আমাকে শিখিয়ে দিন তো। কিভাবে তাকাবো? ওইদিকে তাকাও। এই তো। Your husband will teach you. কি বলে জানো তো? কি? বুক ফাটে মুখ ফোটে না। আচ্ছা আচ্ছা বলছি যে কাউকে মন থেকে খুব পছন্দ হয়েছে, তার এক্সপ্রেশনটা কিরকম হবে? তাই হ্যাঁ তোমাকে দেখে আমার এক্সপ্রেশনটা যেমন হয়েছে ঠিক সেই রকম। যা বেবি, বেবি ঘরে যাও, না ঘরে যাও। থাক না, ভালো অনেক তো এখানে আছে। আমি যাবো না। বেবি ঘরে যাও, আমি যাবোই না। বেবি ঘরে যাও। আমি যাবো না। আমার বেবি যতটা বোকা ভাবতাম ততটা বোকা নয়। মানে বেবি তো নিজের কাজ গুছিয়ে নিয়েছে, এবার আমাদের একটু গুছিয়ে নিতে হবে ব্যাপারটা। মানে আমাদের হয়েছে কি, ভাড়া নেওয়ার জন্য আমরা একটু দেখে নিই যে বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটেদের কতটা মেলবন্ধন হয় আর কি, বুঝতে পারছেন? তাই আমরা একটা খেলা খেলবো, যে খেলার জন্য আরো দুজন আছে আছে আছে। টেলিপ্যাথির জন্য না, আমার কবিতা রেডি আছে। ও আচ্ছা। আমার পরের ভাই তপেন্দ্র সুন্দর একটু কবিতা টবিতা লিখে আর কি। ম্যাডাম নমস্কার, কুশলদা নমস্কার। নমস্কার। আপনাকে দেখে মানে আমি 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 দেখিও নি, আমি শুধু শুনেছি এবং অনুভব করেছি যে কুশল চক্রবর্তী বাড়িতে এসেছেন। এবার বার করে দে। হ্যাঁ বের করে দিই। ওটা ময়ূর আমি দেখেছি। ওটা ময়ূর আমি দেখেছি। আচ্ছা, মৃত্যু পেরিয়ে পরের জন্মে ময়ূরকে মনে রেখেছি। বাহ বাহ বাহ। টর্চের আলো ধাঁধায় চোখ, আমি জানি ওটা দুষ্টু লোক। বাহ বাহ। এক যে ছিল রঞ্জি সেরা লক্ষ্মী রতন শুকুল, শুকুল এখন তিনি আম হয়েছেন, আগে ছিলেন মুকুল। না না, ব্যাপারটা লক্ষ্মীরতন শুক্লাটা শুকুল হয়ে গেল কি করে? না না দাদা, আমি কুশলদাকেই মিন করতে চেয়েছি। আসলে ছন্দ ছন্দ শব্দের জন্য আমাদেরকে কখনো মাঠ ময়দান, আমের বাগান, ক্রিকেটের মাঠ, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। এটাকে বলে পোয়েটিক লাইসেন্স। বাই দ্য ওয়ে, কুশলদা কিরকম আমাকে বাহবা দেয় সেটা একবার দেখ। কেমন লাগলো কুশলদা? দারুণ লেগেছে, দারুণ লেগেছে। ইনফ্যাক্ট আমি খুব ছোটবেলায় একটা কবিতা লিখেছিলাম, এই কবিতাটা তার থেকে অনেক বেটার। সেই কবিতাটা ছিল, আপনারটা শুনি একটু। এক ছিল হাঁস, এক ছিল হাসি, দুজনের মধ্যে কি ভালোবাসাবাসি। অসাধারণ। এইটার থেকে বেটার বলছেন। খুব ভালো কমপ্লিমেন্ট, ভীষণ ভালো কমপ্লিমেন্ট, বুঝতে পেরেছিস তো? আচ্ছা ম্যাডাম, আপনার এই কবিতাটা কেমন লাগলো? বোঝা খুবই শক্ত, বাট বোধহয় ইউ আর ট্রাইং টু বি রোমান্টিক, তাই না? ইয়েস আপনার জন্য ম্যাডাম, আপনার দিকে তাকিয়ে থাকতে থাকতে চট করে দুটো লাইন চলে এসেছে, বলে দিই? হ্যাঁ বলে দিন। আমার বৌদি হ্যাঁ বর্ধমানের জলি, আমার বৌদি বর্ধমানের জলি জলি, আমার বৌদি বর্ধমানের জলি। আগে লাল শাড়িতে কি সুন্দর মানিয়েছে ম্যাডাম ডলি। কেমন দিলাম ম্যাডাম? লাভলি ফিলিং, লাভলি ফিলিং। তাহলে দাদা Lovely feeling. কি মনে হচ্ছে? আমার যেটা মনে হচ্ছে, আমাদের এক্ষুনি খেলাটা চালু করা উচিত। খেলাটা শুরু কর। মা, আবার মা কেন? ও মা, অপু, তুমি কি একা খেলবেন নাকি? অপু, মা কি হলো? দেখো ও কারা মা, এসেছেন। কেমন আছেন? ভালো আছি। কি সুন্দর লাগতেছে লাল শাড়ি। আরে কুশল আরে, যে। আরে, নমস্কার, ভালো নমস্কার। আছো? হ্যাঁ, ভালো আছি। বাবা, কুশল মঙ্গল। হ্যাঁ, যাও, কুশল মঙ্গল। মা তুমি ওনার পাশে গিয়ে বসে, আমরা খেলবো। বলছি আমাদের মধ্যে কিরকম মেলবন্ধন একটু বুঝে নিতে হবে না? ও ওই আচ্ছা, সেই আচ্ছা। আগের দিন একটা খেলা খেলছিলাম না, চোখ বেঁধে দেবো ঠাস, বুঝে নিতে হবে করে টাস। আমরা চোখ বেঁধে দেবো, তারপর ওখানে একটা জিনিস রাখা হবে, সেই জিনিসটা
এরম করে মুখ দিয়ে ঘষে ঘষে বুঝতে হবে জিনিসটা কি, মানে গালে স্পর্শে বুঝতে হবে। খেলাটা এগিয়ে যায়। প্রথমে কার দল খেলবে? আপনি খেলবেন? লেডিস ফার্স্ট। ম্যাডাম, ইয়েস, আপনি যেহেতু আমার কাব্যগুণে এতটাই বিমোহিত হয়ে পড়ছেন, এই খেলাটা শুরু ডোন্ট টাচ মি। এই খেলাটা শুরু হওয়ার আগে এই খেলাটা নিয়ে আমি দুটো লাইন আপনাকে দিই। হ্যাঁ দিন। দেখি চোখ বন্ধ করে কেমন করে চিনিস। চিনিস? দেখি চোখ বন্ধ করে কেমন করে চিনিস। এই, শুধু টাচ করে বলে দিতে হবে এটা কি জিনিস? কি আমি বলে দিচ্ছি। জিনিস? আমি বলে দিচ্ছি। আমার আগে বলে দিচ্ছিস কেন? বলে দিচ্ছি। এক্সপ্রেশনটাকে আমার নষ্ট করে- অভ্যেস হয়ে গেছে। এরম ভাবে সোজা যাচ্ছে যাচ্ছে, এই যে ব্যাপারটা, এই যে এই ব্যাপারটা, এই যে ব্যাপারটা। এটা কি রান্নাঘরে কোনো জিনিস? হ্যাঁ। ছাকনি? না, এই যে এই যে এইটা এইটা আছে। ও সাঁড়াশি জাত। ঠিক হয়েছে, Very good. ঠিক হয়েছে। থ্যাংক ইউ। ইরে বাবা, একটু ভায়োলিন বাজিয়ে দিচ্ছি এখান থেকে। আস্তে আস্তে লাগতে পারে। আস্তে। আমি কবি, আমি ছন্দে ছন্দে আঁকি ছবি, তাই আমি বলছি দোস্ত, এটা দিয়ে খাই পোস্ত। বলে দিলাম, দেখলি? নাকের কাছাকাছি। বড্ড বড় কিন্তু। বড্ড বড়। এটা কি কোনো সবজি? এসে গেছেন, হ্যাঁ। এসে গেছেন, আপনি এসে গেছেন। ঝিঙে? বাবা, এই এখান দিয়ে শুরু, এইটা দিয়ে শেষ। লেগে যাবে ম্যাডামের। এইটা দিয়ে খাওয়ান যায়। হাতা মতন কিছু, যেটা মানে এরকম একটা হাতা? শেপ, চামচ, হাতা, এরকম কিছু। আপনি বলতে থাকেন, বলতে থাকেন। আর কি কি আছে? চামচ? না, সব হলো, শুধু আসলটাই হলো না। তাইল না। কাঁটা? আপনি শুধু পুরো জার্নিটা একবার ফিল করুন। এই শুরু বাড়ি থেকে হচ্ছে। বেরোলেন, যাচ্ছেন 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 যাচ্ছেন, একটু হোঁচট খেলেন, আবার যাচ্ছেন 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 যাচ্ছেন। এইবার রাস্তাটা শুরু হয়ে গেল, সাবধানে যাচ্ছেন 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 যাচ্ছেন, টপাস করে গেলেন। এই যে এই যে এই যে দেখুন, পুরোটা একটা 360 একটা জার্নি ঘটছে আপনার। ও ও ও ক্রিকেট ব্যাট। বাবা বাবা, যা লাগছে না, অসাধারণ লাগছে। এইটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে মাঝখানে, যেটা একটু এরাম এরাম হয়। মানে এইটা নিয়ে মোটামুটি সিনেমায় খলনায়কদের বা নায়িকাদের বেশিরভাগ দেখা পায়। আত্মরক্ষার প্রয়োজনে হয়। আত্মরক্ষার প্রয়োজনে Yeah! পিস্তল। ইয়েস, এই তো। এক চান্স, এক চান্স। ভালো লাগছে না? হে বক্সিং গ্লাভস। এই রাউন্ডের শেষে ওরা জিতে গেছে। ম্যাডাম কেমন লাগলো?
ওকে ঠিক আছে। প্রশংসার আরেকটু উপরে উঠুন না। জ্বালাবে, আপনি কয়ে দেন একবার। ওকে, ইউ ক্যান টাচ মি। বাইরে থেকে কঠিন কিন্তু ভেতরে অষ্টাদশী। আরে আমি জামিনী তুমি শশী, বাইরে থেকে কঠিন ভেতরে অষ্টাদশী। এইবার তোর মুখখানা ধরে দেয়ালে বাইরে থেকে ঘষি। চুপ কর। আমরা এবার চলে যাচ্ছি পরের খেলায়। অনেক হয়েছে। আমি জামিনী তুমি শশী, বাইরে থেকে কঠিন হলেও ভেতরে অষ্টাদশী। আমি জামিনী তুমি শশী, বাইরে থেকে কঠিন হলেও ভেতরে অষ্টাদশী। বেবি, তোমার সেলাই হয়ে গেছে বেবি? হ্যাঁ বেবি। কি হলো? ওইদিকে বসো। এক্সক্লুসিভ মি। বলো। আপনি এখানে বসে আছেন আর স্টিচিং গুলো আমাকে দিয়ে করাচ্ছেন। সব স্টিচিং আমি করব, আপনি এখানে বসে বসে আড্ডা দেবেন। আমিও করব না স্টিচিং। না বেবি, আমরা খেলবো। বসো। আমি এই বসলাম, আমি কোনো স্টিচিং করতে পারবো না। আমরা খেলায় চলে যাচ্ছি। এই দুটো বাক্সতে অনেকগুলো করে চিরকুট আছে। চিরকুটের মধ্যে বিখ্যাত কয়েকটা ক্যারেক্টারের নাম লেখা আছে, চরিত্র, খুবই বিখ্যাত চরিত্র। চিরকুটটা যিনি দেখবেন তিনি অঙ্গভঙ্গি করে বা অ্যাক্টিং করে নিজের পার্টনারকে বোঝাবেন চরিত্রটা কি। মুখে কোনো শব্দ করা যাবে না। কে ওখানে যাবে? ইউ গো ফার্স্ট। আচ্ছা, মি ফার্স্ট? ইয়েস ফার্স্ট। ওকে। শক্তি আছে, ঘোড়া চালাতে পারে, হামাগুড়ি দিতে পারে, কুকুর আছে, সুপারম্যান, ফ্যান্টম। বাংলা কি? অরণ্যদেব। ও মা বাপ, অরণ্যদেব। বাহ, পাশাকাল হইতেছে শকুনি। এক্সেলেন্ট। রাবণ। কুম্ভকর্ণ। পুরো গোষ্ঠী বলবে এখন। বিভীষণ। দশ, 18, 3, এটা ই না কি বোঝানোর চেষ্টা করছে? ই, টেনি, দা। অসাধারণ। টেনি দা। কি এটা মাথার উপর ছাদ আছে? এইটা কি? পিছনে কিছুটা আছে, তাই তো? হ্যাঁ, গোপটাও আছে, পিছনে কিছুটা আছে। এইটা হচ্ছে চরিত্র, যে বসে আছে। কাউকে একটা ইশারা করে ডাকলো। সেই লোকটা ঢুকলো, প্যাঁকা মতো ছুরি নিয়ে ছুঁড়ে মারছে। মগনলাল মেঘরাজ। জয় বাবা ফেলুনা। জয় বাবা ফেলুনা। সরস্বতী, কালী, দুর্গা, দেবী, পক্ষ, চৌধুরানী। টোটালটা কি হলো? দেবী চৌধুরানী। ভেরি গুড। জিতে গেল কারা? আবার ডলি ম্যাডাম।
গিফটগুলো দিয়ে দি বেবি। হ্যাঁ হ্যাঁ, গিফট আমিও পাবো বেবি। তোমার নেই। দুজনের জন্য রয়েছে ফিয়ামার তরফ থেকে গিফট হ্যাম্পার্স। ফিয়ামা दिल को दे लिफ्ट, स्किन को दे बाउंस। এবার আমাদের সেই রাউন্ড জবাব চাই জবাব দাও। ডলিদি, কুশল, এইটা হচ্ছে জাস্ট প্রশ্ন উত্তরের খেলা। আমরা দেখব তোমরা দুজনে মিলে কতটা কনফিডেন্টলি, কনসিস্টেন্টলি এবং সাকসেসফুলি উত্তর দাও। ওকে, শুরু করছি ডলিদিকে দিয়ে। ডলিদি, বাড়িতে কোনো চিঠি এলে আপনার বাবা হঠাৎ পেন নিয়ে বসতো কেন? আমার বাবা একটা অদ্ভুত ইন্টারেস্টিং মানুষ ছিলেন, মানে আমাদের অদ্ভুতভাবে সব কিছু শেখাতেন আর কি। আচ্ছা। তো দাদা ছিল বোর্ডিং স্কুলে, তো চিঠি যখন দাদা লিখতো অতি কারেকশন করে, গ্রামাটিক্যাল কারেকশনস করা বা এই এক্সপ্রেশন এইভাবে বললে ভালো হতো, ওই চিঠিটা আবার ফেরত চলে যেত আর কি আমার দাদার কাছে। সেগুলো আবার দাদা মানে জমিয়ে রাখতো, ছুটিতে এসে সেগুলো বাবাকে সব হ্যান্ড ওভার করতো, বলে এই নাও তোমার চিঠিগুলো, ওরই চিঠি কারেক্ট করে ওকেই পাঠানো হচ্ছে, ঠিক করে লেখ, এইভাবে লেখ। এক্স্যাক্টলি, অসাধারণ অসাধারণ। আর চিঠির ব্যাপারে যখন আসছি, কুশল স্কুলে ভর্তি হওয়ার জন্য বিশেষ কারো চিঠির দরকার হয়েছিল? আমি একটু বেশি বয়সে স্কুলে ভর্তি হই, মানে আমি যখন ছোট ছিলাম তখন এত কড়াকড়ি ছিল না যে এই বয়সে এই ক্লাসে ভর্তি হতে হবে। যেহেতু আমার বাবা মা দুজনেই মানে শিক্ষকতা লাইনে ছিলেন, ভাবলেন ছেলেকে ছোটবেলায় স্কুলে ভর্তি করে দেবো, স্কুলের চাপে যদি পড়াশোনায় ভয় পায় তা থেকে বাড়িতেই পড়ুক, পরে ভর্তি হবে। তো সোনার কেল্লা যখন হয়ে গেল তখন আমার বয়স 6, আমি হয়ে গেলাম বিখ্যাত। সবাই প্রথম যে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করতো, খোকা বা কুশল কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, কোন ক্লাসে? আলম পড়ি না। হ্যাঁ, তো 6 বছরের একটা ছেলে স্কুলে পড়ে না, লোকের ধারণা হলো সে তো হতে পারে না, তার মানে নিশ্চয়ই আগে স্কুলে পড়তো, সিনেমা করে গোল্লায় গেছে, স্কুল ছেড়ে দিয়েছে। এক্স্যাক্টলি, টিপিক্যাল ধারণা, কিন্তু টিপিক্যাল। এরপর আমার সাইকোলজিক্যাল প্রবলেম হলো, আমি কোথাও যেতে চাই না। হ্যাঁ, হয়তো অক্টোবর মাসে কোনো জায়গায় গেলাম, জিজ্ঞেস করলো কোথায় পড়ো, আমি বললাম ক্লাস 2-এ উঠলাম অক্টোবর মাসে। মিথ্যে কথা বলছি তো, মাথায় নেই। তখন বাবা গেলেন সত্যজিৎ রায়ের কাছে যে মানিকদা এরকম হচ্ছে প্রবলেম, কুশলকে নিয়ে খুব বিপদে পড়েছি, কি করা যায়? বললো তুমি এই সময় এসছো, এটা তো অক্টোবর মাস, এখন কোন স্কুল ভর্তি নেবে? তাহলে একটা কাজ করো, আমি তোমাকে একটা চিঠি লিখে দিচ্ছি। তখন উনি পাঠভবনের গভর্নিং বডির মেম্বার ছিলেন। বললো আমি উমা স্নেহানবিশ, যিনি আমাদের স্কুলের প্রিন্সিপাল ছিলেন, তো বললেন আমি উমাকে একটা চিঠি লিখে দিচ্ছি, চিঠিটা নিয়ে তুমি কুশলকে নিয়ে চলে যাও। তো বাবা চলে গেলেন। তখন আমার একটা পরীক্ষা হলো, কারণ আমি তো কোনো স্কুলে পড়ি না, আমাকে কোন ক্লাসে ভর্তি করবে জানে না তো। তখন ইংরেজি, বাংলা আর অঙ্ক 3টের একটা টেস্ট হলো। টেস্ট রেজাল্ট বেরোলো, তখন ওনারা বললেন যে কুশলকে আমরা ক্লাস 2-এ ভর্তি করতে পারি। আমি একদম ডাইরেক্ট পাঠভবনে ক্লাস 2-এ ভর্তি হয়ে গেলাম, ব্যাস ওই একটা চিঠি। কুশল, সত্যজিৎ রায় সিনেমাতে অভিনয় করা যে কোনো অ্যাক্টরের কাছে একটা স্বপ্ন। তা এই যে সোনার কেল্লার মুকুল, ব্যাপারটা ঘটলো কি করে? আমি যখন অনেক ছোট, আমার তখন 4 বছর বয়স, তখন আমার একটা ছবির বই, মানে আমার আঁকার ছবির একটা বই প্রকাশিত হয়। আচ্ছা। আমার ছবি তোমার ছড়া বলে। আচ্ছা 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 আচ্ছা। তো তাতে আমার আঁকার ছবি আর বিভিন্ন লেখকের লেখা ছড়া। তো সত্যজিৎ রায়ের কাছে ছড়ার জন্য আমার 3টে ছবি পাঠানো হয়েছিল, আঁকা ছবি। উনি ছড়াটা লিখে দিলেন, তো বললেন যে 4 বছরের ছেলে এরকম ছবি এঁকেছে, আমি ওকে একটু দেখতে চাই। তো আমি বাবার সঙ্গে একদিন অ্যাপয়েন্টমেন্ট করে ওনার বাড়িতে গেলাম। তো বাবা যেহেতু থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন, বাবার সঙ্গে উনি থিয়েটার নিয়ে আলোচনা করতেন। তো তখন বাবা বললেন যে কুশলও কিন্তু থিয়েটার দেখতে খুব ভালোবাসে। মানে তখন আমরা কলকাতার বাইরে থাকতাম, আর বাবা কোথায়? আমি থাকতাম বিরাটি। আচ্ছা। তো বাবা পড়াতেন হচ্ছে সিটি কলেজের ইভিনিং ব্রাঞ্চে, আনন্দমোহন। তখন রঙ্গনাতে নান্দিকার রেগুলার থিয়েটার শো করতো। আচ্ছা। আমি বাবার সঙ্গে আসতাম কলকাতায়, বাবা আমাকে ওই রঙ্গনাতে ঢুকিয়ে দিয়ে, বাবার খুব বন্ধু ছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং কেয়া চক্রবর্তী, আমাকে রঙ্গনাতে ঢুকিয়ে দিতেন, দিয়ে কলেজে চলে যেতেন।
সন্ধ্যাবেলা। তো কলেজ হয়ে গেলে আমাকে নিয়ে আবার বাড়ি চলে আসতেন। তো আমি বসে ওই থিয়েটারগুলো দেখতাম। মানে আমি শের আফগান দেখেছি 10 বার, 3 পয়সার পালা দেখেছি হয়তো 15 বার এরকম। তো মানে জেঠু যখন জিজ্ঞেস করলেন আমাকে তুমি কি থিয়েটার দেখেছো, আমি বললাম আমি শের আফগান দেখেছি, 3 পয়সার পালা দেখেছি। ওই বয়সে? হ্যাঁ, ওই বয়সে। মঞ্জুরিয়ামের মঞ্জুরি দেখেছি। নাট্যকারের সন্ধানের 6টি চরিত্র আমার একদম ভালো লাগেনি। হ্যাঁ হ্যাঁ। উনি ভাবছেন একটা 4 বছরের ছেলে এরকম বলছে, তার মানে নিশ্চয়ই রুদ্রকে শিখিয়ে নিয়ে এসছে, যেহেতু সত্যজিতের কাছে যাচ্ছে তো এরকম শিখিয়ে নিয়ে এসছে। তো কথায় কথায় বাবা বললেন যে না, ও নাটকগুলো সত্যিই দেখেছে এবং নাটক থেকেও বাড়ি থেকেই অভিনয় করে। মানে অভিনয়ের মাত্রা এমন জায়গায় পৌঁছেছিল, আমি একবার কাজের লোকের মাথার ঘুষে ঘুমোচ্ছিল, চুল কেটে নিয়ে গোঁদের আঠা লাগিয়ে নিজের শের আফগান সেজে পাঠ করেছিলাম। যাই হোক, তো উনি আমাকে বললেন তাই তা তুমি আমাকে একটা অ্যাক্টিং করে দেখাবে? বললাম হ্যাঁ দেখাবো। 4 বছরের ছেলে কে সত্যজিৎ রায়, কোনো ধারণাই নেই। তখন তো বেস্ট টাইম। তাই বললাম যে ঠিক আছে জেঠু, তুমি তোমার ওই চেয়ার থেকে একটু নামো। ওনার সেই লেদার বিখ্যাত চেয়ার থেকে উনি নেমে গেলেন, আমি ওখানে উঠে। তো শের আফগানের একটা অজিতেশ জেঠুর লাস্ট একটা সলিলকি ছিল, খুব লম্বা, যে ছবি 25 বছর তুমি আমাকে এখানে বাঁধিয়ে রেখেছো, ছবি ছবি তুমি আমার। আমি আমার মতো করলাম। সত্যজিৎ রায় তো হেসে লুটোপুটি। বিজয় রায়কে ডাকলেন, দেখো একটা মজার জিনিস হচ্ছে। হয়ে গেল, উনি আমাকে একটা পোর্ট্রেট এঁকে দিলেন। বললেন যে তুমি আমাকে এত কিছু জিনিস দেখালে, তার বিনিময়ে আমি তোমাকে একটা পোর্ট্রেট এঁকে দিলাম। সেই ছবিটা ওই প্রতিকৃতি বলে সত্যজিৎ রায়ের যে একটা সংকলন আছে, উনি যাদের যাদের পোর্ট্রেট এঁকেছেন তার মধ্যে আছে ওই ছবিটা। যাই হোক, সেটা তো হয়ে গেল 72 সাল। 73-এর মাঝামাঝি উনি বাবাকে একটা চিঠি লিখলেন যে আমি সোনার কেল্লা, আমার বইটা আমি ছবি করব, তো মুকুলের চরিত্রে আমি কুশলের অভিনয় ক্ষমতাকে কাজে লাগাতে চাই, তোমার যদি কোনো আপত্তি না থাকে তুমি সত্তর এসে আমার সঙ্গে যোগাযোগ করো। এই হচ্ছে ইতিহাস। ভাষাটাও তো সত্তর এসে সোনার কেল্লা তো হলো, অতখানি আউটডোর মজার কোনো অভিজ্ঞতা? জানুয়ারি মাসে তো গেছিলাম জয়সলমীর, মানে রাজস্থান, প্রচন্ড ঠান্ডা, আমার মুখের চামড়া ফেটে যেত, বাচ্চা। তো রোজ রাত্রেবেলা জেঠিমা মানে বিজয়া রায় এত এত করে ক্রিম আমার মুখে মাখিয়ে দিতেন। তো আমার প্রচন্ড অস্বস্তি হতো, মানে ঠান্ডার মধ্যে লেপে মুড়ি দিয়ে শুয়ে আছি, সেখানে এরকমভাবে মুখের মধ্যে ক্রিম মাখিয়ে দিচ্ছে। আমি প্রচন্ড বিদ্রোহ করতাম, উঠে পালিয়ে যেতাম, চেঁচামেচি করতাম। শেষ পর্যন্ত একটা ট্রুস হলো, সন্ধি হলো, যে জয়পুর থেকে এত লজেন্স আর চকলেট কেনা হলো আমার জন্য। বলা হলো যে এই চকলেটগুলো আমি তোমায় দিতে পারি। জেঠিমা বললেন যদি তুমি আমাকে রোজ রাত্রে ক্রিম মাখাতে দাও তাহলে এগুলো আমি তোমাকে দেবো। আলটিমেটলি ওই লজেন্সের লোভে আমি সন্ধি করে নিলাম। স্পোর্টসে ডলিদি খুব ভালো ছিল, বুঝলি কুশল? খুব ভালো ছিল স্পোর্টসে, এত ভালো ছিল একটা স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। জিজ্ঞেস কর কি সেটা? না দেওয়া হয়েছিল সেটা কি? কলেজে আমাদের স্পোর্টস হতো, মানে অদ্ভুত একটা কলেজ ছিল আমার, রানী বিড়লা গার্লস কলেজ। প্রিন্সিপাল কিচ্ছু করতে দেবেন না, কোনো ফেট বা কিছুই করতে দেবেন না, তো অনেক কষ্ট করে স্পোর্টস হতো আর কি। তা আমি আর পদ্মিনী বলে আমার একজন ক্লাসমেট আর কি, আমরা প্রত্যেকটি ইভেন্টে, মানে ফ্রম জ্যাভলিন থ্রো টু লং জাম্প টু হাই জাম্প সব আমরা করতাম। তো ফাইনালি আমাদের দুজনকে একটা স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হলো for trying every event but failing miserably, and we got medals. প্রত্যেকটা ইভেন্ট আমরা ফেল করেছি, মানে লাস্ট হয়েছি, প্রত্যেকটা ইভেন্ট আমরা ট্রাই করেছি। দিস ওয়েন্ট অন ফর 3 years, 3 বছরের গ্র্যাজুয়েশন, 3 বছর পর আমাদের স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হলো আর কি। মানে লাইফ টাইম দেওয়া হলো, ওটা লাইফ টাইম একদম দেওয়া হলো। চেষ্টা করাটাই আসল, জেতাটা তো আসল অবশ্যই। হ্যাঁ, অঙ্ক ক্লাসে কুশল বন্ধুদের খুব সাহায্য করতো, বুঝলেন ডলিদি? হ্যাঁ, কিভাবে সাহায্য করতিস? আমি অনেক রকমভাবেই সাহায্য করেছিলাম, কিন্তু তার মধ্যে একটা সাহায্য খুব ব্যাকফায়ার হয়ে গিয়েছিল আর কি। তো আমরা তখন ওই ক্লাস 6-এ উঠেছি। 6-এ উঠলে ওই সামালটেনিয়াস ইকুয়েশনের সমস্ত প্রবলেম যেগুলো হতো, এক্স ওয়াই ধরে, 2 ভাই, একজনের বয়স আরেকজনের বয়সের 2 বছর বাদে বড় ভাইয়ের বয়স ছোট ভাইয়ের দ্বিগুণ হবে, এক্স ওয়াই ধরে আমরা করতাম। তো এদিকে আমার খুব ক্লোজ বন্ধু ছিল অরূপেশ জানা, তো আমরা দুজনে অঙ্ক কষেছি। তো অঙ্ক কষার পর ওর অঙ্কের উত্তর বেরিয়েছে, 2 ভাইয়ের বয়স বেরিয়েছে, বড় ভাইয়ের বেরিয়েছে 6 আর ছোট ভাইয়ের বেরিয়েছে -2, বয়স বেরিয়েছে -2।
এখানেই শেষ, আমাকে বলি কি হবে, আমরা দাঁড়া আমি সব ঠিক করে দেবো বলে ওর খাতা নিয়ে আমি কষে ফষে দিয়ে দিয়েছি। রেজাল্ট বেরিয়েছে, মানে খাতা বেরিয়েছে, স্যার এলেন, এসে প্রথমে অরূপেশ এদিকে এসো, অরূপেশ গেল, প্রথমে একটা 82 শিক্ষার চড় এবং মেরেই বলছেন কে মারছেন কেন স্যার? বলে তোমার রসের জ্ঞান হয়েছে, তোমার রসের জ্ঞান হয়েছে। কি রসের জ্ঞান হয়েছে? পরে জানা গেল আমি তো বুঝতে পারিনি আমি কি করব, কিন্তু বন্ধুকে তো বাঁচাতে হবে। ছোট ভাইয়ের বয়স বেরিয়েছে -2, আমি তলায় স্টার দিয়ে লিখে দিয়েছি ছোট ভাই 2 বছর বাদে জন্মাবে। তো স্যার বলছে তার বাবা মা জানে না ছোট ছেলে কবে জন্মাবে, তুমি জেনে গেছো 2 বছর বাদে জন্মাবে, রসের জ্ঞান হয়েছে। আচ্ছা কুশল, কনসিস্টেন্টলি এত বছর ধরে অভিনয় করে যাচ্ছিস, তবু বেশিরভাগটাই টেলিভিশনে সীমাবদ্ধ। সেইভাবে আমরা কুশল চক্রবর্তীকে ছবিতে পেলাম না কেন? তার একটা হয়তো একটা প্রধান কারণ হয়তো হতে পারে, সেটা হচ্ছে যে একটা সময়ে আমি আমার নিজের প্রোডাকশন হাউস তৈরি করেছিলাম, নিজের ডিরেকশন দিতে শুরু করেছিলাম অভিনয়ের সঙ্গে দীর্ঘদিন, প্রায় বছর 15। টেলিভিশনের সঙ্গে আমি এমনভাবে মানে প্রোডাকশন ডিরেকশন অভিনয় নিয়ে জড়িয়ে পড়েছিলাম, হয়তো তখন ডিরেক্টর বা প্রডিউসাররা ভাবতেন যে কুশলকে ডাকলে ওর সময়ে পাওয়া যাবে না। তখন তো একটা ধারণা ছিল এরা টেলিভিশন করে, এদেরকে ফিল্মে নিলে চলবে না। কিন্তু এখন সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফিল্মের 95% হিরো হিরোইন অভিনেতা কিন্তু টেলিভিশন থেকেই উঠেছে এবং প্রুভ করেছে যে টেলিভিশন থেকেই কিন্তু ভালো অভিনেতা অভিনেত্রী তৈরি হয়। মানে সেই মিথটা কিন্তু ভেঙে গেছে। তার সব থেকে বড় নিদর্শন আমার পাশেই বসে আছে। No, but you know, this is right. It's not my answer, but আমি বলি আমি খুব অল্প সময় টেলিভিশনে আছি, বাট আমার মনে হয়েছে যে টেলিভিশনে অভিনয় করা ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর অ্যান অ্যাক্টর। অ্যাবসলিউটলি। কারণ ফিল্ম আর থিয়েটারে যারা দেখতে যায় তার একটা মানসিক প্রস্তুতি নিয়ে যাচ্ছে, ফিজিক্যাল একটা প্রস্তুতি আছে যে অন্ধকার হলো, পর্দা উঠলো। বাট টেলিভিশনে ডে ইন ডে আউট, বছর 2 বছর 3 বছর কেউ রান্না করছে, কেউ বাচ্চাকে পড়াচ্ছে, কেউ অর্ধেক লোক শোনেন, করতেও কিন্তু তুমি যখন প্রিয় হয়ে যাচ্ছ, মানুষের কাছে চলে যাচ্ছ সাস্টেইন ভাবে ফর 2 ইয়ার্স ফর 3 ইয়ার্স, আর সেখানে খুব একটা যে চেঞ্জ হচ্ছে বা এমনকি তোমার লুক পর্যন্ত ফিক্সড, মানে সেইখানে তাও মানুষের কাছে একটা তোমার আকর্ষণ ধরে রাখা, আই থিঙ্ক ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর অ্যান অ্যাক্টর। সত্যি টেলিভিশন একটা ভীষণ ভীষণ স্ট্রং একটা মিডিয়াম, মানে অসাধারণ অসাধারণ। তোমরা দুজনেই কনফিডেন্টলি কনসিস্টেন্টলি টেলিভিশনে এত বছর ধরে অভিনয় করে যাচ্ছে, কিন্তু অনেকের বক্তব্য টেলিভিশন হচ্ছে বোকা বাক্স। তোমাদের মতামত? আমি বাচ্চাদের নিয়ে কাজ করি, আমি স্পেশাল নিডস বাচ্চাদের নিয়ে ড্রামা থেরাপি করি। তো একটি বাচ্চা আমার কাছে 2.5 মাস আগে এলো, মা বাবা আনলেন, ডাউন সিনড্রোম। অ্যান্ড আমাকে বলা হলো যে এই বাচ্চাটা কথা বলতো না, কিন্তু ওর ঠাকুরমা তখন রাশি দেখতেন, রাশি সিরিয়ালে যেটাতে আমি কাজ করতাম। তো ওইখানে যে বাচ্চাটা আমার নাতির পাঠ করছে সে আমাকে গ্র্যানি ডাকতো। তো আমি স্ক্রিনে এলে হঠাৎ একদিন গ্র্যানি গ্র্যানি করে গ্র্যানি ডাকলো, এরা অত খেয়াল করেনি। তারপর একদিন নাকি নিজে ঠাকুরমাকে গ্র্যানি গ্র্যানি বলতে লাগলো। এরা আবার ডক্টরের কাছে নিয়ে গেলেন, যে দেখুন এই ঘটনা ঘটেছে। ওকে প্রশ্ন করা হলো, গ্র্যানি গ্র্যানি পরিষ্কার, আস্তে আস্তে সেখান থেকে কথা বলতে শুরু করলো। আর ওদের 1 বছর সময় লাগলো আমাকে খুঁজে পেতে, কন্ট্যাক্ট করতে, যে আমার থিয়েটার ক্লাস মানে এই ক্লাসগুলোতে ওকে আনা হবে। আমি বিশ্বাস করিনি, সত্যি কথা বলতে। আমি ভাবলাম মহিলা একটু বানিয়ে বানিয়ে বলছেন, বাড়িয়ে চাড়িয়ে বলছেন, এটা সম্ভব না। বাট সত্যি বাচ্চাকে জিজ্ঞেস করাটা কে, বলে অপরায়। আচ্ছা, তারপরে আমাকে জিজ্ঞেস করা উজি কোথায়, আস্তে আস্তে কথা বলতে শিখছি। দেন আই রিয়েলাইজ যে ঠিক বলা হচ্ছে। অ্যান্ড তখন আমার সত্যি মানে আমি এখনো গায়ে কাটা দেয় যে আমরা ইডিয়েট বক্স বলছি, এত খারাপ বলছি, হয়তো মানে জানি না কোথায় কার জীবনে একটা পজিটিভ কাজ করছে বা কি প্রভাব, কোথায় কি পজিটিভ একটা এফেক্ট হয়। বাচ্চা এখন দারুণ তবলা বাজাচ্ছে, ভীষণ ভালো অভিনয় করছে। I mean, he's full of life, that boy.
একদম ঠিক বলেছেন। বাক্সটা ইডিয়েট বক্স একেবারেই নয়, বাক্সটা হচ্ছে পৃথিবীর জনসংযোগের সব থেকে স্ট্রং একটা বাক্স, সব থেকে ক্ষমতাবান। সেটাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাই হচ্ছে কেউ বোকা কেউ বুদ্ধিমান। এটাকে যদি ব্যবহার করা যায়, টেলিভিশনের থেকে স্ট্রং জনসংযোগের যন্ত্র পৃথিবীতে এখনো পর্যন্ত। এটা আমার গুরু যশোন্দ্র স্থিতারও বলে গিয়েছিলেন, দেখে নিস টেলিভিশন কোথায় যায়। হ্যাঁ, বিকজ আমাদের ইটস পার্ট অফ ঢুকে যাচ্ছে তো ভেতরে, ড্রয়িং রুমের ভেতরে ঢুকে যাচ্ছে, বেডরুমে, সব জায়গায়। ইনফ্যাক্ট স্টিভেন স্পিলবার্গ একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমরা এখন এত বড় ক্যানভাসে ছবি তৈরি করছি কেন, তার কারণটা হচ্ছে উই আর ফাইটিং টেলিভিশন। বড় ক্যানভাসে ছবি করছি তার কারণ হলে গিয়ে না দেখলে তার ফ্লেভারটা পাওয়া যাবে না, আমরা দর্শককে হলে টানছি। এটা উনি বলেছেন, খুবই রিসেন্টলি বলেছেন। কারণ এমনি ছবি করলে কিন্তু টেলিভিশনকে আমরা ফাইট করতে পারছি না, ইটস সাচ এ স্ট্রং মিডিয়াম। অ্যাবসলিউটলি। দর্শককে আমাদের হলে এবার টানতে হচ্ছে টেলিভিশন থেকে সরাবার জন্য। কোনো বাক্স বোকা বা বুদ্ধিমান হয় না, মানুষ হয়। বেসিক্যালি প্রবলেম মানুষ। ডিরেক্টর কুশল চক্রবর্তীর কাছে আমার বাবা অভিনয় করেছেন, তো সেই ডিরেক্টরকে আর পাওয়া যাচ্ছে না কেন, বা পাওয়া গেল না কেন? পাওয়া যাবে, মানে চেষ্টা করছি এখন, আর ছোট পর্দায় নয় বড় পর্দায় ডিরেকশন দেওয়ার চেষ্টা করছি। আশা করছি ফিউচারে হয়তো বড় পর্দায় আমি ডিরেক্ট করতে পারবো। আচ্ছা, শো করতে গিয়ে কোনো রকম বিব্রতকর পরিস্থিতি হয় না, যেটা হওয়ার ছিল না, সেরকম কোনো একটা পরিস্থিতিতে গিয়ে পড়ল? এইটা আসামে আমাদের সঙ্গে হয়েছিল। আসামে তখন ইনসার্জেন্সি একদম মানে হাইটে। আচ্ছা। বরপেটাতে সবে জাস্ট ওই কিলিং হয়েছিল, একটা ম্যাসিভ কিলিং। তা আমাদের আইসিসিআর থেকে বলা হলো যে তোমাদের যেতেই হবে আর কি, কেউ যেতে চাইছে না, মানে ওইখানে এই অবস্থা। তো আমরা গেলাম, গিয়ে তো রতন থিয়ামও আসবেন আর আমাদের গ্রুপ যাবে। বরপেটা থেকে অনেক দূর, প্রায় 2 ঘন্টা একদম প্রত্যন্ত গ্রামের ভেতরে আমাদের যেতে হবে। গিয়ে দেখি ওখানে বিচে একটা খড় বিচুলি আছে, বহ এখানে বসিয়ে দিল। হ্যাঁ, বসিয়ে দিল। তারপরে বলা হলো যে মহিলা আছে, আমরা 4 জন পুরুষ, মহিলা কোথায় থাকবে? বললাম মাঝখানে একটা শাড়ি টেঙে দাও, থাকবে এখানে। আমাদের সেক্টর ছিল, 2টি ছেলে রেখে আমরা সবাই বরপেটা ফিরে চলে এলাম, কাল সকালে কথা বলবে, এখানে থাকা যাবে না। নেক্সট ডে আমরা জানতে পারলাম যে রতন থিয়াম অবস্থা বুঝিয়ে বেরিয়ে গেছেন, আমাদের 2টো ছেলেগুলোকে হোস্টেজ রেখে দেওয়া হলো। আরে বাবা! বলা যে তোমাদের পারফর্ম করতে হবে, নাহলে তোমাদের 2টো ছেলে আমাদের কাছে রয়ে গেছে, ইউ ক্যান্ট লিভ। এই অবস্থায় আমরা গেলাম, গান পয়েন্টে শো করিয়েছে। ওইখানে কিছু থিয়েটারের ছেলেরা ছিল, ওরা এসে আমাদের সাহায্য করে। ফেরার সময় লিটারালি রাত 2টোর সময় আমরা ফিরছি, অন্ধকার, রোজ ইনসার্জেন্সি চলছে। আমরা মাঝখানে, 2 দিকে ছেলেগুলো ওই হ্যান্ডমেড পিস্টল, খুপড়ি এই নিয়ে আমাদের গার্ড করে আমাদের হোটেল রুমে ভোর 3টের সময় ছেড়ে দিয়ে এসছে। আমরা পরদিন আমাদের হোটেল থেকে তাড়িয়ে দেওয়া হলো, যে আর জায়গা নেই। আমরা 9 ঘন্টা বরপেটা স্টেশনে বসে ট্রেনের অপেক্ষায়, সেইখানে আমার নিউমোনিয়া হয়, আমি নিউমোনিয়া নিয়ে বাড়ি ফিরি। বাবা! কিন্তু একটা সব সিলভার লাইনিং হয় তো, দারুণ একটা হোমিয়া মাছ রান্না শিখে এসেছিলাম। ওর মধ্যে গান পয়েন্টে শো করে একটু মাছ রান্না শিখে বাড়ি চলে এসেছি। আমাদের একটা এক্সপিরিয়েন্স ছিল প্রায় এরকমই, তবে এটা যেমন খুব সিরিয়াস, আমাদের একটা সিরিয়াস হতে হতে, মানে প্রচন্ড সিরিয়াস হতে হতে মজার হয়ে গেছিল। আমরা 2006 সালে একবার যাত্রা করতে গেছিলাম ত্রিপুরা। আমি, দীপঙ্কর দে, দোলন রায় আর অলকা গাঙ্গুলি, মানে অনুপ কুমারের স্ত্রী। বুঝতে পেরেছি। তো আমরা 4 জন, মানে আরো দল গিয়ে পৌঁছেছি। ত্রিপুরায় শো হচ্ছে, ওখানে হালাহালি বলে একটা জায়গায় শো করতে গেছি। হালাহালি মানে সালাশালি শখে বলে তো, হালাহালি। তো সেখানে বৃষ্টি হয়েছে, শো হয়নি, তো আমাদের আটকে দিয়েছে, যেরকম বলে পরের দিন শো করে যাবেন। আটকে গেছি, কিছু করার নেই, ত্রিপুরা, আমাদের তো কোনো কিছু চেনাশোনা নেই। তো দলের বাদ বাকি সবাই বিভিন্ন জায়গায় বাড়ি টাড়িতে রয়েছে।
আমি দীপঙ্করদের দোলনার অলকাদি আমাদের, আর ওখানে তো হোটেল টোটেল খুব একটা আগরতলা বাইরে পাওয়া যায় না, ওই গেস্ট হাউস, এই বাংলো, ইরিগেশন বাংলো, তো বাংলোতে দুটো ঘর পাওয়া গেছে। তো টিটোদা একটা ঘরে, আর একটা ঘরের পাওয়া গেছে। আমি অলকাদিকে বললাম যে অলকাদি এই ঘরটাতে আপনি শুন, আমি একটা কাজ করছি, আমি দেখলাম ডাইনিং টেবিল আছে একটা বিশাল বড়, ডাইনিং টেবিলে ডেকোরেটরকে বলছি গদি টদি পেতে কম্বল ফম্বলের ব্যবস্থা করে দিতে, আমি ওখানে করছি, আপনি ঘরটাতে নিন, আর তো অন্য কোনো ঘর নেই। তো এটা বলে আমরা ফ্রেশ ট্রেশ, আমি আর দীপঙ্কর দিয়ে বাইরে বসে আছি, হঠাৎ দেখি অলকাদি ছুটতে এসছে, ঘরের দরজা খুলে কুশল টিটো আমার ঘরের লোক। হ্যাঁ বলে আমার ঘরের লোক ঢুকে বসে আছি। আমি আপনার ঘরে লোক? কি জায়গা রে ভাই, মানে কথাবার্তা নেই, 10 মিনিট হলো এসছিস, তার মধ্যে লোক ঢুকে গেছে ঘরে। এবার আমরা ছুটে গিয়ে আসল ঘটনা জানলাম। ব্যাপারটা হচ্ছে ওটা সরকারি বাংলো, তো এটা ঘর নয়, বেড হিসেবে ভাড়া দেওয়া হয়। ওই ঘরে দুটো বেড, একটা বেডে একজন সরকারি কর্মচারী ভাড়া নিয়েছেন, তিনি তখন বাথরুমে গিয়েছিলেন স্নান করতে। তো অলকাদিকে বলা হয়েছে ওই ঘর কিন্তু না, একটা বেড। উনি সেই বেডে গিয়ে জিনিসপত্র রেখে এবার ফ্রেশ ট্রেশ হবেন, সেই মুহূর্তে ওই ভদ্রলোক বাথরুম থেকে বেরিয়েছে। মানে আছে বেড ভাড়া, বেড হসপিটাল নাকি? আচ্ছা ডলিদি, সাকসেসফুলি একজন ভিলেনের চরিত্রে তুমি খুব পপুলার হয়েছিলে, তো এই ধরনের ক্ষেত্রে কি হয়, মাঝে মাঝে মানুষ তাকে সেইভাবেই ধরে নেয়। অনেক সময় হয় না, এ বহুত বাজে লোক, প্রচুর দর্শকের মনে এটা আছে আর কি। আছে। তো এই ধরনের কিছু উল্টো রিয়াকশন কোনো জায়গায় শো করতে গিয়ে পেয়েছো? রাশিতেই শুনেছিলাম, ওদের একটা আউটডোর ছিল, আমি সেখানে যাইনি, গ্রামে একটা আউটডোর ছিল। আচ্ছা। তো ওরা নাপতেই যে গ্রামের লোকেরা শুনতে পারলেন, ওরা জানতে পারলেন যে এরকম রাশি থেকে সব এসছে। কোথায় ওই অপরা রায়টা কোথায়, ঢুকতে দেব না। ওদের অনেক কনভিন্স করে নাকি, নালে ওরা কাজ করতে পারতো না। এটা হচ্ছে শুনেছি ওদের কাছে। আর আমার লাইফে যেটা হয়েছে, যেটা বললাম, বাচ্চাদের নিয়ে আমি কাজ করি, ড্রামা থেরাপি। তো এই মহিলা একটি বাচ্চার পিসিমা হন, উনি কাজন আর কি, বাবার কাজন, শিক্ষকতা করেন, পড়ান কানাডাতে। উনি ফোন করে বলছে, শোন ফুটু কি ওই ডলি বসে গেছে গায়ে? আলা হ্যাঁ। তোদের কি মাথা খারাপ হয়েছে, ওরম মহিলার কাছে কেউ বাচ্চাকে পাঠায়? কোনো মানে আছে? সো ওরাই এসে আমাকে বললো যে দিদি এই হচ্ছে ঘটনা। ওরা খুব হাসছে, ইয়াং কাপল, ওদের বাচ্চা একটু প্রবলেম আছে, রিটার্ডেশন আছে। And they said, do you take it as a compliment? I said, of course I take it as a compliment. Absolutely compliment. মানে এটা আমি একটা কথা না বলেই পাচ্ছি না। আমার বাবার একটি ছবি ডিরেক্ট করার কথা হয়েছিল, পরে অন্য লোকের নির্দেশনায় ছবিটি হয়। তাতে দুটো মাত্র চরিত্র ছিল, একটা হচ্ছে হিরো, একটা হচ্ছে ভিলেন। তো বাবা সেই স্ক্রিপ্টটা নিয়ে গিয়ে উত্তম কুমারের কাছে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন, দাদা এখানে দুটো মাত্র চরিত্র, একটা হিরো একটা ভিলেন, যেটা তুমি করবে অন্যটা আমি করব। তখন উত্তম কুমার বলেছিলেন, ভিলেনটা আমায় দিবি? বলে, তুমি যেচে ভিলেনটা কেন নিচ্ছ? বলো, হলে তো অনেক পয়সা টয়সা পড়লো, এবার দেখবো একটু জুতো টুতো পড়ুক। সবচেয়ে মজার হচ্ছে, আমার ছোট মেয়ে রিসেন্টলি বিয়ে হলো। আমার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছিল প্রায়। তোর শাশুড়িকে নাকে গিয়ে পরে উনি হেসে হেসে আমাকে বললেন যে অনেকের আত্মীয় স্বজন ওনাকে বললেন যে বাবা বি কেয়ারফুল, শি ইজ ডলি বাসুস ডটার, শি ইজ ভেরি ব্যাড, দেখিস নি হতে। মানেটা কি? তো বলে খুব ভালো, দেখো আমি কিন্তু ওদের কথা শুনিনি, আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিয়েছি আর কি, ইটস আ জোক ইন দ্য ফ্যামিলি আর কি। কোনো মানে আছে? অনেক প্রশ্ন উত্তর হলো, অনেকক্ষণ ধরে হলো, এবার র্যাপিড ফায়ার দিয়ে শেষ করবো। র্যাপিড ফায়ার? অ্যাবসলিউটলি। ডলি দি, শুরু করছি। লুচি তরকারি নাকি বিরিয়ানি? বিরিয়ানি। গান নাকি গল্পের বই? গল্পের বই। টেলিভিশন নাকি থিয়েটার? থিয়েটার। মেয়েরা বেশি আবদার করে নাকি নাতি নাতনিরা? মেয়েরা। মেয়েরা? They haven't grown up. They haven't grown up. আমার নাতি নাতিরা অনেক বেশি ম্যাচিউরড হচ্ছে। কোনো মানে? লোকের কথা শোনা নাকি নিজের কথাই শেষ কথা? আমার কথা শেষ কথা। স্বাভাবিক। কেন স্বাভাবিক? অপলা রায় বলে কথা না। না। আচ্ছা, কুশল চক্রবর্তী পাংচুয়াল নাকি লেট? পাংচুয়াল। ছেলে বন্ধু বেশি নাকি মেয়ে বন্ধু? মেয়ে বন্ধু। অভিনয় নাকি ডিরেকশন? ডিরেকশন।
জিন্স শার্ট নাকি পাঞ্জাবি পাজামা? জিন্স শার্ট। শান্তনা মিচকে? মিচকে। এটা ভালো, খুব ভালো, সৎ উত্তর দিচ্ছে। অচেনা মেয়েরা ফোন নাম্বার চাইলো, দাও না দাও না? দি। বউ তোমায় বেশি বিশ্বাস করে নাকি তুমি বউকে? আমি বউকে। অসাধারণ। আচ্ছা, দলের দিকে দিয়ে শেষ করছি। শ্বশুর হিসেবে জ্যোতি বসু কেমন মানুষ ছিলেন? এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই না। উত্তর না দিতে চাইলে আমাদের কাছে জিলেট গার্ড লাইফলাইন আছে, জিলেট গার্ড লাইফলাইন। কুশল, ওটা ওনাকে দাও। কি করতে হবে? অডিয়েন্স থেকে কেউ একজন আপনাকে একটা প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। প্লিজ। আমি প্রকাশ চট্টোপাধ্যায়, বেহালা থেকে আসছি। আচ্ছা, প্রশ্নটা কি? ম্যাডাম, আপনাকে আমরা টেলিভিশনে দেখে থাকি, আপনি প্রায় সব রোলই নেগেটিভ রোলে করে থাকেন, কিন্তু রিয়েল লাইফে আপনি কেমন? এই তো আমার পক্ষে বলা খুব মুশকিল যে আমি খারাপ না ভালো নাকি, বাট আমার মেজো মেয়ে কিন্তু সবাইকে বলে বেড়ায় যে টেলিভিশনে যা দেখো সেটা হচ্ছে সত্যি আমাদের মা, আর আদারওয়াইজ যেটা দেখো সেটা সে অভিনয় করে। এটা অসাধারণ উত্তর, অসাধারণ উত্তর, অসাধারণ। আচ্ছা, আপনি সুযোগ পাবেন ওনাদের সঙ্গে একটা সেলফি তোলার, আসতে পারবেন। জিলেট গার্ডের তরফ থেকে ওনার জন্য এটা। এতক্ষণ ধরে সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট আপনাদের করছে স্যালিউট। থ্যাংক ইউ। জিলেট এনেছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনি হয়ে যান আপগ্রেডেড। কুশলের জন্য জিলেট মার্ক 3 তরফ থেকে এই গিফট। এবং আমরা বিশ্বাস করি বিহাইন্ড এভরি সাকসেসফুল ওম্যান দেয়ার ইজ আ ম্যান। আমি এটা বিশ্বাস করি না। বিহাইন্ড এভরি সাকসেসফুল ওম্যান ইজ আ ওম্যান, বাট এইটা আমি ওয়েট করবো। আমার নাতি এখন 5 বছর বয়স, ভবিষ্যতের কাজে লাগবে। আই প্রিজার্ভ দিস। নাতি? এটা অপুর সংসারই সম্ভব। আর অপুর সংসারের তরফ থেকে এইগুলো। অপুর সংসার ইজ আ বিউটিফুল সংসার, অ্যামেজিং সংসার, অ্যান্ড এই সংসারটা যেন এইভাবে অনেক 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 অ্যামেজিং, অ্যাবসলিউটলি। সরি, মানে হঠাৎ করে গলাটা কিরকম অদ্ভুত হয়ে গেছে। আবার এসেছে, আবার সে এসেছে ফিরিয়া। কি হলো? ম্যাডাম কোথায় গেল? ম্যাডাম চলে গেছেন। সে কি? তাহলে কবিতাটা শোনাবো কাকে? স্যারকে শোনাও। নিশ্চয়ই তোর কোনো বুর্জোয়ামির জন্য বেরিয়ে গেছে। না না, ম্যাডাম বলেছে পাগলের বাড়িতে বেশিক্ষণ থাকা যায় না। হ্যাঁ, কুশল, আমার গালাগালিটা খেয়াল করলেন? আমরা এমনিতে বাঁদরামি বলি, অসভ্যতা আমি বলি, আমি বললাম বুর্জোয়ামি। ওই বুর্জোয়াকে নিয়েই একটা কবিতা আবার আমি লিখে নিয়েছি। আবার 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 আজকে আমি থামবো না। কেন রে, তোর কি কবিতা লুজ মোশন হয়েছে নাকি? সব বুর্জোয়া ওঝা ঝেড়েছে অনেক, তবু কবিতার ভূত নামেনি। নামেনি? না, বুর্জোয়া ওঝা ঝেড়েছে অনেক, তবু কবিতার ভূত নামেনি। বেড়েছে আগুন, জেহাদি কবির কলমের রথ থামেনি। কলমের রথ? কোঁত পেড়ে পেড়ে, কোঁত পেড়ে পেড়ে, ঘাম ঝেড়ে ঝেড়ে জন্ম দিলাম সদ্য। বড় ভালোবেসে এপিসোড শেষে উপহার এই পদ্য। থ্যাংক ইউ। আমি আজকের বাদে তোমাকে আর বাইরে যাইতে দিমু না, আমি কয়ে দিলাম। কি হলো? বাইরে যাবে না। ও বাবা, আরো বড় সংকট শুরু হয়ে গেছে। তোমার বাপের বাড়িতে ফোন করা। সামলা গিয়ে আর সামলা। যাবে না, বন্ধ। গেল। এই অতিথির সামনে এসব কি চলছে, কি মুশকিল। এতক্ষণ ধরে তোমার এই সাজন গজন বন্ধ। এ বাবা। আর বাপের বাড়িতে ফোন করা বন্ধ। আর ওই অতিথি আইলে তোমার ওই ঢং কইরা সেলফি তোলা বন্ধ। এই শাশুড়ি বউয়ের ঝগড়া লেগে গেছে। ধনা, হ্যাঁ ধনা, এটা নিয়েও একটা লিখ। ধনা, হ্যাঁ দা বাবু, আরে লেগে গেছে ঝগড়া, ওদের থামা। আপনার বউ আর মাসিমা যা করে না। কি আছে? কি চেঁচামেচি কেন? কি হলো? এই কি হচ্ছে এসব? কি হচ্ছে? হাসছে এবারে বালতি নিয়ে আস্তে আস্তে এলো কেন? একটু আগে ঝগড়া করছিল, এখন হাসছে। দিদি কই? হ্যাঁ, দিদি কই? চলে গেছে। দিদি
তোমাদের এই ঝগড়া শুনেই কেটে পড়েছেন? সইলে গেল? সইলে গেছেন? আরে ওনারা আজকে আইসেন না, আমরা ভাবলাম আমরা বৌমা শাশুড়ি মিলে একটু ঝগড়া করি, ভালো করে ঝগড়া করতে পারলে আমাদের সিরিয়াল একটা সুযোগ হইব। বালতি নিয়ে কি ঝগড়া করছো? ওর চোখে জল আসে, আমার চোখে এত জল পড়ে বলতে চোখে থেকে এই জন্য এতটা কাঁদতে পারবে না বলে এখানে তাই জলটা বুঝিয়ে দিয়েছি, এটা আমার চোখের জল। মানে সিনে তুমি এরকম করে নিয়ে লাগিয়ে না, এরকম বালতি নিয়ে থাকবো, এটা আমার চোখের জল। এতক্ষণ পড়ছে, এরপর আরো বালতি নিয়ে থাকবে, এটাও চোখের জল। চলো শুরু করো। তোমাকে আমি বাপের বাড়ি যাইতে দিব না, ঘরের কাম কাজকে করবা। তুমি শুধু কাঁদতে পারবে না, মাঝে মাঝে তোমার ঝগড়া করতে হইব। ওই পড়লো, আমি তোমায় কয়ে দিতেছি তুমি যাবে না, তুমি তোমার বোনের বেবি কইবা না, ওটা অত্যন্ত খারাপ। আর যদি তুমি আমি তোমারে কয়ে দিতেছি, তোমাকে আমি এমন কষ্ট। মা কেমন মুখ চুপ করছে রে? দরকার বললে আপনি এবারে ছেড়ে চলে যান। হ্যাঁ, কিন্তু আমি আমার অপুকে বেবি বলবো। আরে ও তো বেবি হইলো কি আমার, তোমার তো হইলো কি খবরদার বেবি কইবা না। ওরে আমি বেবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব ভালো হয়েছে। এত চোখ থেকে জল বেরিয়েছে। কেমন হলো আমাদের অডিশনটা? তোমার অডিশনটা? আচ্ছা ঠিক আছে, আমাদের দুজনের বলছিলাম ও কি, একা যাবে না। বলছিলাম কি, কান্না ও যেখানে যাবে জলও যাবে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। তাহলে কি আমরা চান্স পাবো? তোমরা কিনা বলতে না না, প্যাকেজে নিতে হবে। না, প্যাকেজ আছে, ফুল প্যাকেজ। না না ঠিক আছে ঠিক আছে, না ঠিক আছে ঠিক আছে। তাহলে একটা কাজ করছি আমি, বরং আমার একটা মিটিং আছে বুঝলে। হ্যাঁ মিটিং। না আমি আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, তো সেই ফোন নাম্বারটা আমাকে যোগাযোগ করতেই পারো। ঠিক আছে, নি না একটা সুরাহা হলো। আমাদের তাহলে তাহলে আমি চলি। আচ্ছা অপু বাবু, হ্যাঁ টেলিফোন তো রইল। একটা ফোন করে দেখি না বেবি, একটা ফোন করে আর একলাম করো না, করো যা করবে করো। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছে না। হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? আরে আস্তে, ধনা এখানে কথা বলছে। বলুন বলুন, কি ধনা বলছেন? আস্তে। আরে এখানে টেলিফোন করেছে, দরকারি ফোন। সাইলেন্স। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি শর্মিলা বলছি, বেবির বেবি। বেবি শর্মিলা? কোন বেবি শর্মিলা? হ্যাঁ বলছি যে একটা অডিশনের জন্য বলেছিল। আরে কার সঙ্গে কথা বলছো? হ্যালো, কি বলছেন বুঝতে পারছি না কিছু। এই ফোনটা একবার কেটে দাও। কোথা থেকে? হ্যাঁ যা বাবা, কেটে দিল। এত কথা বলেন না আপনারা, দরকারি একটা ফোন এই ছিল। ফোন নাম্বারটা দে, ফোন নাম্বারটা দে। এটা কার নাম্বার? এটা তো আমার নাম্বার। টুপি পরিয়ে দিয়ে গেছে, টুপি। এই তোর নাম্বার তো সেটা কুশল বাবুর কাছে কি করে গেল? আমি তো কাজের জন্য ওনাকে নাম্বারটা দিয়েছিলাম, বললো আমাকে শুটিং এ মানে সিরিয়ালে ভিলেনের রোল দেবে, তাই সবার ব্রেকের সময় মেকআপ করে তলে তলে এইসব করছিলি গোপ ফোপ লাগিয়ে, সেই নাম্বারটা তো আমাদের ফেরত দিয়ে গেল। মুশকিল কি অবস্থা দাদা, এই হলো আদর্শ সময়। জাম জাম আয় দেখ, তোর বউয়ের চোখের জল এই সিচুয়েশনে ডুবে মরবি না তো আর কখন মরবি? ধনা জাম, কি করবো? এনে তোর নাম্বার আর তোর গোপ। আমরা এখন হোয়াট করব? সামনে সামনে রাখ, সামনে রাখ, সামনে রাখো। বা এখানে 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 জোর বেঁচে গেছি। চোখের জলটা এখানে ফেলো। कैसी है बहेली कभी तो